Assalamu alaikum. Today's topic of discussion is antibiotics chloramphenicol. So, first of all, chloramphenicol বিষয়টা কোথা থেকে এসেছে? ক্লোরামফেনিকল হচ্ছে একটা ডেরিভেটিভস যেটা হচ্ছে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের, অর্থাৎ ডেরিভেটিভস অফ ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড। এজন্য এটার নাম হচ্ছে ক্লোরামফেনিকল। এবং ক্লোরামফেনিকলকে যদি আমরা ক্লোরামফেনিকলের স্ট্রাকচারটা আমরা দেখি, তাহলে এখানে আমরা দেখব যে একটা বেনজিনের সাথে নাইট্রো মূলক যুক্ত আছে, যেটাকে আমরা বলি নাইট্রোবেনজিন, এবং একটা সাইড চেইন আছে। এই সাইড চেইনের সাথে ক্লোরো অ্যাসিটিক অ্যাসিড, এই যে ক্লোরিন দুইটা ক্লোরো অর্থাৎ ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিড যুক্ত থাকে। এই স্ট্রাকচারটা হচ্ছে ক্লোরামফেনিকলের স্ট্রাকচার। সো ক্লোরামফেনিকলের যে ক্লোরো শব্দটা আসছে, এটা ডাইক্লোরো অ্যাসিটিক অ্যাসিডের জন্য। আর ফেনিকল এখানে হচ্ছে ফেনলের মতো, অর্থাৎ বেনজিন, নাইট্রোবেনজিন এবং পাশে ওএইচ এইরকম একটা স্ট্রাকচার থাকার কারণে এর নামকরণটা হয়েছে ফেনিকল, ক্লোরামফেনিকল। এখন ক্লোরামফেনিকল যে একটা অ্যান্টিবায়োটিক, অর্থাৎ অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি, ইট ইজ ডিউ টু নাইট্রোবেনজিন, অর্থাৎ এই নাইট্রোবেনজিন পোর্শনটাই রেসপন্সিবল ফর অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভিটি অফ ক্লোরামফেনিকল। নাও সাম হিস্টোরিক্যাল কথাবার্তা। দিস ইজ দ্য ফার্স্ট ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স, অর্থাৎ যখন কোনো ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স ছিল না, তখন প্রথম আবিষ্কৃত ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক্স হচ্ছে ক্লোরামফেনিকল। অরিজিনালি আইসোলেটেড ইন 1947 ফ্রম স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলা, অর্থাৎ এটা হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলা থেকে প্রথম 1947 সালে এটা হচ্ছে আইসোলেটেড করা হয়। এটা ভেনিজুয়েলা একটা দেশের নাম, এবং ভেনিজুয়েলাতে একটা সয়েল স্যাম্পলের ভিতরে এই স্ট্রেপ্টোমাইসিস প্রজাতিটা পাওয়া যায়। এই জন্য এটার নাম হচ্ছে স্ট্রেপ্টোমাইসিস ভেনিজুয়েলা। তো প্রথম এইভাবে মানে হচ্ছে প্রথম এটা মাইক্রো অর্গানিজম থেকে এটা সিনথেসিস করা হতো, কিন্তু বর্তমানে এটা নাও ফুলি সিনথেটিক্যালি প্রডিউসড, অর্থাৎ ফুল সিনথেটিক একটা ড্রাগ। এবং ফুল যেহেতু সিনথেটিক ড্রাগ, এজন্য এটাকে বলা হয় ম্যান মেড অ্যান্টিবায়োটিক্স, কারণ যেহেতু এখন আর মাইক্রো অর্গানিজম থেকে তৈরি করা হয় না, ফুললি কেমিক্যালি সিনথেসাইজ করা হয়। সো দিজ আর দ্য ম্যান মেড অ্যান্টিবায়োটিক্স। Now important pharmacokinetics related with chloramphenicol. So pharmacokinetics means ADME, absorption, distribution, metabolism and excretion. আমরা জানি যে যতগুলো অ্যান্টিবায়োটিক আসছে এর ভিতরে সবচেয়ে বেশি লিপিড সলেবল ড্রাগটা হচ্ছে ক্লোরামফেনিকল। এই জন্য এটা কমপ্লিটলি অ্যাবজর্বড হয়, অর্থাৎ ওরালি যদি আমরা নিই আমাদের গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্টে কমপ্লিটলি অ্যাবজর্ব হয়। এবং এটা ডিস্ট্রিবিউশন, এটা ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড টু ইসিএফ অ্যান্ড টিস্যু, অর্থাৎ ইন্ট্রাসেলুলারলি, এবং হচ্ছে ইসিএফে আমাদের এটা ডিস্ট্রিবিউটেড হয়। 50-60% বাউন্ডস টু প্লাজমা প্রোটিন, অর্থাৎ ইন্টারভেনাসলি দিলে এটা 50-60%, বা ওরালিও এটা যখন প্লাজমাতে যাবে তখন 50-60% বাউন্ড উইথ প্লাজমা প্রোটিন, এবং এর প্লাজমা হাফ লাইফ 3 to 5 hours। মেটাবলিজম, এটা 90% মেটাবলিজম হয় হচ্ছে লিভারে। আমরা জানি যে হচ্ছে লিভারে একটা এনজাইম আছে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ। এই গ্লুকুরোনাইল ট্রান্সফারেজের সাথে বাইন্ড করার মাধ্যমে গ্লুকুরোনাইডেশন হয়, গ্লুকুরোনাইডেশন হয় লিভারে, এবং এটা মেটাবলিজম হয়। খুবই ইম্পর্ট্যান্ট, আমরা এখানে ক্লোরামফেনিকলের হচ্ছে কি গ্লুকুরোনাইডেশন হয়, এবং 8%-এর কোনো মেটাবলিজম হয় না। আর যে 2% বাকি থাকলো, এই 2% কী হয়, এই 2% হচ্ছে আমাদের বডি থেকে অটোমেটিক্যালি, এই 2% হচ্ছে আমাদের বডি থেকে হচ্ছে অ্যাসিটাইলেশনের মাধ্যমে, হ্যাঁ, অ্যাসিটাইলেশনের মাধ্যমে বাদ বাকি 2%-এর মেটাবলিজম হয়। সো আমরা দেখতেছি যে মেটাবলিজমের মেইন পোর্শনটাই 90%ই হয় হচ্ছে কি গ্লুকুরোনাইড কনজুগেশনের মাধ্যমে, অর্থাৎ গ্লুকুরোনাইড মূলক যুক্ত হয় এবং যুক্ত হয়ে ওই লিপিড সলেবল ক্লোরামফেনিকলটাকে ওয়াটার সলেবল করে, এবং এর মাধ্যমেই এই যে টক্সিক ক্লোরামফেনিকলটা আমাদের বডিতে ইফেক্ট প্রডিউস করে আমাদের ওয়াটার দিয়ে এক্সক্রিশন হয়ে যায়। তাহলে গ্লুকোরোনাইডেশন, অর্থাৎ গ্লুকোরোনাইড কনজুগেশন, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ইন দ্য মেটাবলিজম অফ ক্লোরামফেনিকল। সো তারপরে যেহেতু মেটাবলিজম হওয়ার পরে এটা ওয়াটার সলেবল হয়, এবং 90%ই ইনঅ্যাক্টিভ ফর্মে, অর্থাৎ নন টক্সিক ফর্মে এক্সক্রিটেড হয় ভায়া ইউরিন। নাও ফার্মাকোডাইনামিক্স। ফার্মাকোডাইনামিক্স মিন মেকানিজম অফ অ্যাকশনস অ্যাকচুয়ালি। সো আমাদের হচ্ছে কি যে এর অ্যাকশন হচ্ছে আমাদের মেকানিজম অফ অ্যাকশন আমরা পরে আলোচনা করব। এর হচ্ছে ইফেক্ট কোন অর্গানিজমের ওপরে দেয়। দিস ইজ এ ভেরি ব্রড স্পেকট্রাম এবং ওয়াইডলি
হচ্ছে ওয়াইডলি স্প্রেকটাম অ্যান্টিবায়োটিক। এটা বোধ গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যারোবিক, অ্যানারোবিক, রিকেটসিয়া এবং মাইকোপ্লাজমা সব কিছুর মোটামুটি বলা যায় যে সব কিছুর উপরেই কাজ করে। এটা প্রাইমারিলি ব্যাকটেরিও স্ট্যাটিক অ্যান্টিবায়োটিক, কিন্তু হাই কনসেন্ট্রেশনে এটা ব্যাকটেরিসাইডাল হিসেবেও কাজ করে। ব্যাকটেরিসাইডাল যেমন আমরা জানি ক্লোরামফেনিকল, VACNI, আইএন করে দিলে ইনফ্লুয়েঞ্জা, আর এইসিতে হিমোফাইলাস, অর্থাৎ কার উপরে ব্যাকটেরিওসাইডাল, এটা কিছু সিলেক্টিভ অর্গানিজমের ভিতর, তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা, এর উপরে এরা ব্যাকটেরিসাইডাল হতে পারে। এছাড়া হতে পারে নাইসেরিয়া মেনিনজিটাইডিস এবং ব্যাকটেরয়েডস, এগুলোর উপরে। তাহলে এখান থেকে আমরা দেখতেছি যে স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি হিউজ এর স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে নেক্সট স্লাইড, দ্যাট ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন, অর্থাৎ ফার্মাকোডাইনামিক্সের মেইন ইভেন্ট মেকানিজম অফ অ্যাকশন, ইফেক্টটা আমরা আগে পড়ে নিলাম। তো ক্লোরামফেনিকলের মেকানিজম অফ অ্যাকশন এটা হচ্ছে কি, এটা আমাদের যে আমরা জানি আমাদের রাইবোজোম আছে, রাইবোজোমের ব্যাকটেরিয়াল রাইবোজোম 70S, 30S এবং 50S দুইটা সাব ইউনিট রয়েছে। তো ইট রিভার্সেবলি বাইন্ডস উইথ 50S সাব ইউনিটস অফ রাইবোজোম। এখন 58 সাব ইউনিটে বাইন্ড করলে এটা দেখা যায় যে আমাদের অ্যাসিটাইল সাইট এবং পি সাইট, পেপটিডাইল সাইট, এই এ এবং পেপটিডাইল সাইটের মাঝখানে এই যে দিস ফিগারে যে ক্রস চিহ্নটা দেওয়া আছে, এই দুইটা সাইটের মাঝখানে বাইন্ড করে। এখন এই দুইটা সাইটের মাঝখানে থাকে একটা পেপটাইডাইল ট্রান্সফারেজ এনজাইম, যেহেতু এখানে বাইন্ড করতেছে, সো পেপটাইডাইল ট্রান্সফারেজ এনজাইমটা ইনহিবিশন হওয়ার কারণে প্রিভেন্টস ফর্মেশন অফ নিউ পেপটাইড বন্ডস। অর্থাৎ এই পেপটাইড ট্রান্সফারেজটাই আমাদের দুইটা অ্যামাইনো অ্যাসিডকে পেপটাইড বন্ডের মাধ্যমে যুক্ত করে। তাহলে যেহেতু এর মাঝখানে ওখানে ক্লোরামফেনিকল চলে আসতেছে, তাহলে পেপটাইড ট্রান্সফারেজ কাজ করতে পারছে না, তাহলে দুইটা অ্যামাইনো অ্যাসিডের মাঝখানে নিউ যে পেপটাইড বন্ড এটা ফর্মেশন হচ্ছে না। তাহলে কি হলো, আলটিমেটলি ইনহিবিশন অফ প্রোটিন সিনথেসিস। সো এভাবেই 50S রাইবোজোমাল সাবইউনিটের সাথে বাইন্ড করার মাধ্যমে আমাদের প্রোটিন সিনথেসিসটা ইনহিবিশন করে। দিস ইজ দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ ক্লোরামফেনিকল। এখন এটাকে আমরা কীভাবে মনে রাখবো, ক্লোরামফেনিকলের ভিতরে একটা টার্ম রয়েছে, দ্যাট ইজ ফেনির পিতে হচ্ছে পেপটাইডাইল ট্রান্সফারেজ, ইতে হচ্ছে এনজাইম, আর আইএনতে হচ্ছে ইনহিবিশন। সো ইট অ্যাকচুয়ালি ওয়ার্ক বাই পেপটাইডাইল ট্রান্সফারেজ এনজাইম ইনহিবিশন। ওকে, সো এখন হচ্ছে কি যে ক্লিনিক্যাল ইউজ অফ ক্লোরামফেনিকলের ক্লিনিক্যাল ইউজ কোথায় কোথায়। আচ্ছা, ক্লিনিক্যাল ইউজের পূর্বে ক্লোরামফেনিকল সাধারণত ক্যাপসুল ফর্মে পাওয়া যায়, এটা ইন্ট্রাভেনাস ইনজেকশন ফর্মে পাওয়া যায় এবং স্টেরয়েড ড্রপ ফর্মে পাওয়া যায়। এখন ক্লিনিক্যাল ইউজ হচ্ছে আমরা দেখলাম যে গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, অ্যারোবিক, অ্যানারোবিক, হ্যাঁ, তারপরে হচ্ছে রিকেটসিয়া, মাইকোপ্লাজমা, বহুত কিছুর উপরে কাজ করে। কিন্তু এদের ক্লিনিক্যাল ইউজ নাও এডেজ খুবই কম। এটা মেইনলি ইউজ হয় আই ইনফেকশন এবং এয়ার ইনফেকশন, দ্যাট মিনস ব্যাকটেরিয়াল আই অ্যান্ড এয়ার ইনফেকশনে ব্যবহার করা হয়। এছাড়া মেনিনজাইটিস, এছাড়া আমাদের হচ্ছে কিছু ইন্টেরিক ফিভার, একদম লাস্ট ড্রাগ অফ চয়েস হচ্ছে এটা। এছাড়া কিছু রিকেটশিয়াল ফিভারের ক্ষেত্রে আমাদের এটা ব্যবহার করা হয়। তাহলে এখন একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমাদের এত স্পেকট্রাম অফ অ্যাক্টিভিটি এত বেশি হওয়ার পরেও ক্লোরামফেনিকল কেন বেশি জায়গায় ইউজ করা হয় না? এটার একটা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্সার হচ্ছে যে ক্লোরামফেনিকল যখন ইউজ করা হতো অনেকদিন পরে এর কিছু সাইড ইফেক্ট পাওয়া যায়। এই সাইড ইফেক্টের ভিতরে একটা হচ্ছে কি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া তৈরি করে এবং এই অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া করার কারণে ক্লোরামফেনিকলকে পুরো বিশ্বে সাসপেক্টেড করা হয় অ্যাজ এ কার্সিনোজেন, অর্থাৎ কার্সিনোজেনিক অ্যাক্টিভিটি আছে। এই জন্য ক্লোরামফেনিকলকে বর্তমানে খুবই সেভিয়ার এবং সিরিয়াস সিস্টেমিক ইনফেকশনস ছাড়া ক্লোরামফেনিকলকে ওই রকমভাবে ইউজ করা হয় না। জেনারেলি ক্লোরামফেনিকলকে বর্তমানে হচ্ছে আই ইনফেকশনস, এয়ার ইনফেকশনস এইগুলাতেই এবং খুবই কম পরিমাণে মেনিনজাইটিসে ব্যবহার করা হয়। তাছাড়া ক্লোরামফেনিকল এত ভালো অ্যান্টিবায়োটিক এবং এত ওয়াইডলি স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক হওয়া সত্ত্বেও ব্যবহার করা হচ্ছে না। নাও হোয়াট আর দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ ক্লোরামফেনিকলের ইউজ করার পরে ক্লোরামফেনিকলের অ্যাডভার্স ইফেক্ট আমরা পড়বো। সো ক্লোরামফেনিকলের সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে রিটেনের জন্য অ্যাডভার্স ইফেক্ট। সো ক্লোরামফেনিকলের অ্যাডভার্স ইফেক্টকে আমরা মনে রাখবো ক্লোরামফেনিকল বোন বেবি সল, একটা মিনিমনিক্স, ক্লোরামফেনিকল বোন বেবি সল। বোনতে হচ্ছে কি, এটা বোন ম্যারো সাপ্রেশন অথবা বোন ম্যারো ডিপ্রেশন, অর্থাৎ এটা হচ্ছে বোন ম্যারোকে ডিপ্রেসড করে। কীভাবে ডিপ্রেসড করে? এখানে আমাদের যে ক্লোরামফেনিকল রয়েছে, আমরা জানি যে আমাদের বডিতে কি রয়েছে, আমাদের বডিতে
হ্যাঁ, আমাদের বডিতে কি আমাদের বডিতে 80s রাইবোজোম থাকে, কিন্তু আমাদের বডির যে মাইটোকন্ড্রিয়া থাকে, মাইটোকন্ড্রিয়াতেও ভিতরেও কিছু রাইবোজোম থাকে, এবং সেই রাইবোজোমটা হচ্ছে কি কিন্তু 70s, অর্থাৎ ব্যাকটেরিয়ার মতো। তাইলে কি হচ্ছে যে যেহেতু এটা টিস্যুর ভিতরে ঢুকে যায়, তাহলে আমাদের হিউম্যান সেলের ভিতরেও ঢুকে গিয়ে ইনহিবিট প্রোটিন সিনথেসিস অফ মাইটোকন্ড্রিয়া অফ বোন ম্যারো স্টেম সেল। মাইটোকন্ড্রিয়ার যে রাইবোজোমের প্রোটিন সিনথেসিস এটাকে ইনহিবিট করে দেয়। সো মাইটোকন্ড্রিয়া ঠিকমতো কাজ করতে পারে না, এই জন্য তখন আমাদের কি হয়, বোন ম্যারো হাইপোপ্লাসিয়া হয়, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়। আমাদের অন্যান্য কিছু অ্যান্টিবায়োটিকও আছে। হ্যাঁ, অন্যান্য কিছু অ্যান্টিবায়োটিক আছে, যেমন টেট্রাসাইক্লিন। এরাও কিন্তু হচ্ছে টেট্রাসাইক্লিন কী করে, রাইবোজোমাল সাবইউনিটকে ইনহিবিট করে। কিন্তু আলটিমেটলি এইটার কোনো বডি সেলের উপর খারাপ ইফেক্ট হয় কি না কেন? কারণ টেট্রাসাইক্লিন আমাদের বডিতে ঢোকার জন্য যে রিসেপ্টর আছে, ক্যারিয়ার প্রোটিন মেডিয়েটেড যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এই ক্যারিয়ার প্রোটিনটা মানব সেলের ভিতরে নেয়, অর্থাৎ মানব সেলের ভিতরে যেতে পারে না। এই জন্য মানব সেলের ভিতরে যে মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম আছে 70s, এই 70s-এর উপরেও কোনো ইফেক্ট ফেলে না। কিন্তু ক্লোরামফেনিকলের জাস্ট এই ইফেক্টটা ফেলার কারণে এটা বোন ম্যারোর উপরে খুবই বোন ম্যারো হাইপোপ্লাসিয়া করে, যেটাকে আমরা বলি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। আমরা জানি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এটা হচ্ছে মিসনোমার, এটা মেইনলি হাইপোপ্লাসিয়া, এবং অ্যানিমিয়া না বলে এটাকে আমরা বলবো হচ্ছে প্যানসাইটোপেনিয়া, অর্থাৎ সব ব্লাড সেল কাউন্টে আমাদের কমাই দেয় এক্সেপ্ট লিম্ফোসাইট। এই জন্য এই সিরিয়াস অ্যাডভার্স ইফেক্টের কারণে বর্তমানে ক্লোরামফেনিকলের ইউজ খুবই কনস্ট্রিক্টেড অথবা রেস্ট্রিক্টেড। দ্যাট মিনস আই এবং এয়ার ইনফেকশন ছাড়া আমাদের ক্লোরামফেনিকলকে আই এবং এয়ার ইনফেকশন ছাড়া ক্লোরামফেনিকল আমাদের এখানে ব্যবহার করা হয় না। এই জন্য বর্তমানে ক্লোরামফেনিকলের ইউজ এত কমে গেছে। এরপরে বোন বেবি। সো বেবিতে হচ্ছে গ্রে বেবি সিনড্রোম, অর্থাৎ দিস ইজ এ ভেরি অ্যান্ড মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট ইন ইনফ্যান্ট অফ ইউজ অফ ক্লোরামফেনিকল। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীতে গ্রে বেবি সিনড্রোম নিয়ে ডিটেলস আলোচনা করা হবে। এরপরে আমরা দেখব ক্লোরামফেনিকল আর কী কী অ্যাডভার্স ইফেক্ট আছে। এইগুলো হচ্ছে মাইনর অ্যাডভার্স ইফেক্ট। ক্লোরামফেনিকল, কোলকে যদি আমরা COAL কল অর্থাৎ কয়লা চিন্তা করি, কয়লা থেকে কি গ্যাস প্রোডাকশন করা হয়, অর্থাৎ কোল গ্যাস GAS। অর্থাৎ এর আরও কিছু অ্যাডভার্স ইফেক্ট আছে, গ্যাস্ট্রোইন্টেস্টিনাল অ্যাডভার্স ইফেক্ট, দ্যাট মিনস নাউসিয়া, ভমিটিং, ডায়রিয়া। এছাড়া কিছু আছে অ্যালার্জিক, দ্যাট মিনস টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন, অর্থাৎ এটা দিলে আমাদের বডিতে র্যাশ প্রোডাকশন হতে পারে, এবং কিছু সুপার ইনফেকশনস, অর্থাৎ টেট্রাসাইক্লিন লাইক সুপার ইনফেকশন। টেট্রাসাইক্লিন যেমন কী করতো, যে আমাদের বডিতে এটা যেহেতু ওয়াইডলি ব্রড স্পেকট্রাম, এবং এত বেশি ব্রড স্পেকট্রাম হওয়ার কারণে আমাদের বডির যে হচ্ছে ওরালি নিলে আমাদের বডির ইন্টেস্টিনাল যে নর্মাল ফ্লোরা, ওইটাকে হচ্ছে নর্মাল ফ্লোরাকে হচ্ছে অ্যাক্টিভিটি ডিপ্রেসড করে দিত। এর ফলে আমাদের এর ফলে আমাদের যে বডিতে নর্মালি যারা ইনফেকশন করে না, তারা ওই সময় ইনফেকশন করার একটা ক্যাপাবিলিটি পেয়ে যায় এবং সুপার ইনফেকশন হতে পারে। So these are the adverse effect: bone marrow suppression বা depression, gray baby syndrome, gastrointestinal adverse effect, allergic or hypersensitivity reaction, and super infections. So these are the adverse effect. And now gray baby syndrome. So gray baby syndrome is a rare and life-threatening condition. এটার নাম কেন গ্রে বেবি সিনড্রোম? কারণ এখানে যে বেবিটা ইনফেক্টেড হয় তার স্কিন কালারটা গ্রে হয়ে যায়, এবং যেহেতু এটা বেবি বলতেছে, অর্থাৎ মোস্ট কমনলি এটা বেবিদের হয়, এবং সাধারণত ইনফ্যান্ট অর্থাৎ বার্থ টু 1 ইয়ারকে আমরা ইনফ্যান্ট বলি, কিন্তু ইনফ্যান্টের চাইতেও মোস্ট কমন হচ্ছে খুবই আর্লি বেবি, দ্যাট মিনস হচ্ছে বার্থ টু 28 ডেজ, অর্থাৎ হচ্ছে আমাদের তাদেরকে আমরা বলি নিওনেট, অর্থাৎ নিওনেটদের সবচাইতে এটি বেশি হয়, এজন্য এটাকে বলা হচ্ছে বেবি, এবং সেই বেবিদের স্কিন কালারাইজেশন গ্রে হয়ে যায়, এজন্য এটাকে বলা হয় গ্রে বেবি, অ্যান্ড দিস ইজ এ সিনড্রোম। ওকে, সো দিস ইজ এ ভেরি রেয়ার অ্যান্ড লাইফ থ্রেটেনিং কন্ডিশন। এখন এর হোয়াট ইজ দ্য মেকানিজম, দিস ইজ ইম্পর্টেন্ট। সো ইনফ্যান্ট স্পেশালি নিওনেট, বাট এটা আপ টু এজ 2, অর্থাৎ 2 বছর পর্যন্ত এটা হতে পারে, বাট স্পেশালি নিওনেট অর্থাৎ বার্থ টু 1 মান্থ এদের খুবই বেশি হয়। সো এদের ক্ষেত্রে এটা ক্লোরামফেনিক্যাল ইউজের ক্ষেত্রে খুবই বিষয়টা মাথায় রাখতে হবে। এখন আমরা জানি যে ক্লোরামফেনিকলের ইউজ খুবই রেস্ট্রিক্টেড, যেমন হচ্ছে আই এবং এয়ার ড্রপস এবং ব্যাকটেরিয়াল মেনিনজিটাইটিস এই ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেহেতু অন্যান্য ড্রাগের চাইতে ব্যাকটেরিয়াল মেনিনজিটাইটিস এর ক্ষেত্রে খুবই ভালো কাজ করে, এই জন্য বাচ্চাদের অর্থাৎ নিওনেটদের যদি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস হওয়ার কারণে তখন হচ্ছে ক্লোরামফেনিকল ইউজ করা যায়, এবং ওই ক্লোরামফেনিকলের ডোজ যদি 5 গ্রাম পার কেজি পার ডে অর্থাৎ এর বেশি হয়, তখন কি হবে যে এই যে ক্লোরামফেনিকলের সিরাম ক্লোরামফেনিকল লেভেল অনেক হাই হয়ে যাবে। সো ইন ফার্স্ট উইক
আমাদের জানি 4 উইকে তো ফার্স্ট 4 উইক, হ্যাঁ, তখন আমাদের বডিতে কী হয়, আমাদের বডিতে প্রচুর পরিমাণে তখন হচ্ছে গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ, এই গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইমটা আমাদের বডিতে তখন প্রচুর পরিমাণে থাকে না। এখন আমরা মনে রাখবো যে গ্রে বেবি সিনড্রোমের সাথে অ্যাসোসিয়েটেড উইথ গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম, জি, ঠিক আছে, জি। আচ্ছা, এখন যেহেতু গ্লুকুরোনাইল ট্রান্সফারেজ এনজাইম আমাদের বডিতে কম, তখন কি হয় যে গ্লুকুরোনাইডেশন হয় না, অর্থাৎ এই টক্সিক ক্লোরামফেনিকল থেকে নন টক্সিক ওয়াটার সলিবল ক্লোরামফেনিকল প্রোডাকশন হতে পারে না। যেহেতু পারে না, অর্থাৎ নো কনজুগেশন, নো ডিগ্রেডেশন অর্থাৎ মেটাবলিজম হয় না, এবং নো ডিটক্সিফিকেশন অর্থাৎ এটা ডিটক্সিফাইও হয় না। অ্যাজ নো মেটাবলিজম এবং নো এক্সক্রিশন, যেহেতু ওয়াটার সলিবল হচ্ছে না, তাহলে এই ড্রাগটা আমাদের বডিতে অ্যাকোমুলেটই থাকতেছে, এবং বডিতে অ্যাকোমুলেটেড থাকার কারণে এই ড্রাগটা আলটিমেটলি সিএনএসে চলে যায়। সিএনএসে কেন চলে যায়? যেহেতু এই ড্রাগটা হাইলি লিপিড সলিবল, এবং আমাদের ছোটো বাচ্চাদের, আর্লি নিওনেটদের হচ্ছে যে আমাদের ব্লাড ব্রেইন ব্যারিয়ার আছে, এই ব্লাড ব্রেইন ব্যারিয়ারটা রিলেটিভলি প্রিম্যাচিওর হওয়ার কারণে আরও বেশি পারমিয়েবল, হচ্ছে নর্মাল ব্লাড ব্রেন ব্যারিয়ারের চাইতে বেশি পারমিয়েবল, এবং এই জন্য হচ্ছে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে আমাদের ক্লোরামফেনিকল ড্রাগটা চলে গিয়ে এরা মেইনলি কার্ডিওরেসপিরেটরি সেন্টার অফ দ্য ব্রেইনে কাজ করে। তখন আমাদের কার্ডিওমাস্কুলারি সেন্টারকে যখন কলাপস করে দেয়, মেইনলি এরা ইনহিবিটরি কাজ করে, এরা হচ্ছে হাইপোটেনশন, তখন হচ্ছে আমাদের হাইপোটেনশন হয়, বাচ্চার সায়ানোসিস হয়, শকে চলে যেতে পারে, ভমিটিং, ফ্লাক্সিডিটি অফ দ্য মাসল এবং হাইপোথার্মিয়া। দিজ আর দ্য সাইন সিমটম অফ গ্রে বেবি সিনড্রোম। এবং আমাদের যে গ্রে কালারটা হয়, অর্থাৎ বাচ্চা দেখতেছি যে শকে চলে যাচ্ছে, এবং শকে চলে যাওয়ার কারণে আমাদের বডির কালারটা গ্রে কালার হয়ে যায়, এই জন্য এটাকে বলা হয় গ্রে বেবি সিনড্রোম। সো হোয়াট আর দ্য সাইন সিমটম? হাইপোটেনশন, সায়ানোসিস, শক, ভমিটিং, ফ্লাক্সিডিটি অ্যান্ড হাইপোথার্মিয়া। সো দিস ইজ দ্য গ্রে বেবি সিনড্রোমের মেকানিজম, এবং এটা মোস্ট কমনলি যেহেতু 4 উইক্সে হয়, এজন্য নট রিকমেন্ডেড ইন ফার্স্ট 4 উইকস অফ লাইফ। নাও প্রিভেনশন। এখন এই গ্রে বেবি সিনড্রোমটা যেহেতু হাই ডোজে হয়, অর্থাৎ অ্যাবাভ 50 গ্রাম পার কেজি পার ডে বডি ওয়েট, হ্যাঁ, সো এটাকে যদি আমরা বাই রিডিউসিং অ্যামাউন্ট অফ দিস ড্রাগ, এবং এই ড্রাগটাকে যদি আমরা রিডিউস অ্যামাউন্টে দিই, দ্যাট ইজ 25 গ্রাম পার কেজি পার বডি ওয়েট হিসেবে যদি আমরা দিই পার ডে, ঠিক আছে, তাহলে আমাদের এই গ্রে বেবি সিনড্রোমটা হয় না। যেহেতু ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস, দিস ইজ অলসো এ সিরিয়াস কন্ডিশন। এবং এর পাশাপাশি হচ্ছে আমাদের ক্লোরামফেনিকল এত ওয়াইড স্পেকট্রাম হওয়ার কারণেও এটা যেহেতু বোন ম্যারো এপ্লাসিয়া অর্থাৎ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া এটা তৈরি করে, এবং এই সিরিয়াস কনসিকোয়েন্সের জন্য এটা কার্সিনোজেন হিসেবে আইডেন্টিফাইড হয়েছে, এবং এত অ্যাক্টিভ থাকার পরেও এটা আমাদের এখন ওয়াইডলি ইউজ হয় না। জেনারেলি খুব কম হিসেবে ইউজ হয় আই ড্রপ এবং এয়ার ড্রপ হিসেবে। আই ড্রপের ভিতরে এটা ক্লোরামফেনিকল 0.5%, ক্লোরামফেনিকল 1% হিসেবে পাওয়া যায়, এবং কিছু অয়েনমেন্ট আকারেও পাওয়া যায়, যেগুলো ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে ভালো কাজ করে। তবে পেশেন্টকে এই ড্রপ দেওয়ার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে যেসব পেশেন্টের এই ড্রপ নিয়ে চোখে অ্যালার্জিক কন্ডিশন সৃষ্টি হয়েছে, যেহেতু এর একটা অ্যাডভার্স ইফেক্ট অ্যালার্জিক রিয়াকশন, সো তাদের ক্ষেত্রে ক্লোরামফেনিকল দিস অ্যান্টিবায়োটিক্স cannot be given. So chloramphenicol, this is all about chloramphenicol. Thanks for watching this video. Please share and subscribe my video. Thumbs up the like button.